এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হ্যালো, হবে। আসসালামু তাহলে আলাইকুম। কম্পিউটার এবং অন্যান্য কেমন আছো ইলেকট্রনিক্স সবাই? যন্ত্র যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে তোমাদের ওই হোম যন্ত্রগুলো সায়েন্স ক্লাসে তামা পুনরুদ্ধার চতুর্দশ করে পুনর্ব্যবহার অধ্যায় করার শুরু জন্য করব। আমরা যে চতুর্থ পুনরুদ্ধার করব, এগুলো সংগ্রহ করে অধ্যায়ের যেগুলো নষ্ট হয়ে নাম যাচ্ছে, হচ্ছে বয়ন এগুলো সংগ্রহ করে এগুলো তন্তু। আবার কিভাবে আমরা ব্যবহার বয়ন করব, তন্তুটা সেক্ষেত্রে কি আমাদেরকে আমরা সাহায্য আগে করবে জানবো। বিজ্ঞান, প্রথমে রসায়ন। শুরু করি সেক্ষেত্রে মানুষের সাহায্য করবে মৌলিক কে? চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পরে রসায়ন। বস্ত্রের এটা তাহলে আমরা স্থান। রসায়নের সাথে আমাদের যে খাদ্যের পদার্থ পরে থেকে আমরা যে জিনিসগুলো তৈরি করতে বস্ত্রের পারছি অবস্থান। পরবর্তীতে মৌলিক চাহিদা তার সাথে এটা আবার কেমনে মৌলিক আমরা চাহিদা যেগুলোর মধ্যে রিসাইকেল হলে যেগুলো নিজেরা আছে প্রস্তুত ওগুলোর করতে মধ্যে পারবো, খাদ্যের সেটার সাথে পরেই রসায়নের একটা এই সম্পর্ক, বস্ত্রের এটা আমরা স্থান। করতে পারবো রসায়নের সৃষ্টির মাধ্যমে। আদিতে ক্লিয়ার হয়েছে? মানুষের লজ্জা নিবারণের জন্য এরপরে কোনো আসলে বস্ত্রের যখন প্রয়োজন ছিল না। প্রাণী প্রথমে মৃত্যুর পর সৃষ্টির কিন্তু বেঁচে শুরুতেই যেতে পছন্দ করবে, মানুষের আমরা লজ্জা জানি। নিবারণের সময় তখন বস্ত্র মৃত্যুর পর জিনিসটা কি প্রয়োজন করবে? ছিল না, পচন কিন্তু ধরবে। সভ্যতার পরিবর্তনের সঙ্গে এখানে সঙ্গে বিভিন্ন মানুষের নানা লজ্জা প্রক্রিয়ার ও মাধ্যমে মাটির শীতাতাপ সাথে মিশে থেকে যাবে। এগুলো আত্মরক্ষা ছাড়াও পচে গিয়ে কি নানাবিধ হবে? মাটির প্রয়োজনে সাথে মিশে যাবে অথবা বস্ত্র খুব পরিচ্ছদের গ্রীষ্ম প্রয়োজনীয়তা শীতল উপলব্ধি তাপ ও করল। চাপের প্রভাবে সভ্যতার মাটিতে মিশে যাওয়া অগ্রগতির পদার্থের সাথে আরো পরিপ্রাশন রুচির ঘটবে। পরিবর্তন হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু মাটির সাথে বস্ত্র মিশে পরিচ্ছেদও থেমে নানা থাকবে না। বৈচিত্র্য ওখানে দেখা কিন্তু ওরা দিয়েছে। রসায়ন ঘটাবে। এবার কিভাবে বস্ত্রটা কি? বস্ত্র রাসায়নিক তৈরি হয় বিক্রিয়া ঘটাবে। মূলত ফলে বিভিন্ন সুতা থেকে। খনিজ যেমন এই সুতা পেট্রোলিয়াম, আবার কিছুক্ষণ তৈরি আগে হয় আঁশ বলেছিলাম বা বস্তা তন্তু থেকে। জ্বালানির কথা, যে সুতা তৈরি হয় পেট্রোলিয়াম, কয়লা, থেকে প্রাকৃতিক গ্যাস, আঁশ এগুলো বা পরিবহন হবে। তন্তু হতে। এগুলো আবার আমরা বিশেষ আমাদের প্রক্রিয়ায় কি করব, বিভিন্ন কাজে ব্যবহার করব, খনি থেকে উত্তোলন করার উম্মে জন্য। সালমা এগুলো মৃত উদ্ভিদ, এগুলো জয়েন পচার পরে করেছ? মাটির সাথে মিশবে, এগুলো বিভিন্ন চাপ ও তাপের প্রভাবে কি করবে, মাটি চাপা পড়ে যাবে। এগুলো স্থল উম্মে জমা হবে, সালমা কি স্থল শুনতে জমা পাচ্ছে? করলে সেখানে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হবে। জি মিস মিস জীবাশ্ম আসসালামু আলাইকুম। জ্বালানির মধ্যে হ্যাঁ, আমরা ওয়ালাইকুম প্রাকৃতিক সালাম। যেটা কেমন আমরা আছো? জ্বালানিতে গ্যাস হিসেবে ব্যবহার করে থাকি, প্রাকৃতিক গ্যাস, মিস পেট্রোল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি বিভিন্ন ভালো আছেন? ফুয়েল যেগুলো আমি তৈরি করে আলহামদুলিল্লাহ থাকি, ভালো আছি। তারপর কয়লা, তোমরা তো নিশ্চয়ই ক্লাস তো কিছু শুরু হয়ে গেছে সম্পর্কে অনেক আগে। পড়েছো, পেট্রোলিয়াম, কয়লা, আচ্ছা, এখন প্রাকৃতিক জয়েন গ্যাস, করলাম। কেমন? আজকে আমরা সরি নতুন মিস। হ্যাঁ আজকে আমরা নতুন অধ্যায় শুরু করছি। সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে চতুর্দশ অধ্যায়, যার নাম হচ্ছে বয়ন তন্তু। ঠিক আছে? বয়নতন্ত্র সম্পর্কে জানতে হলে প্রথমে বস্ত্র কি, বস্ত্র কিভাবে তৈরি হয় এটা একটু জানতে হবে। তাহলে বস্ত্র তৈরি হয় মূলত কি থেকে? সুতা থেকে। এই সুতা আবার তৈরি হয় আঁশ বা তন্তু হতে। বিশেষ প্রক্রিয়ায় আঁশকে সুতায় পরিণত করা হয়। তবে এটা জেনে রাখা ভালো যে সব রকম আঁশ বা তন্তু বস্ত্র বয়নের উপযোগী নয়। যে সকল আঁশ পাওয়া যায় বা তন্তু পাওয়া যায় এগুলো বস্ত্র বয়নের ক্ষেত্রে উপযোগী নাও হতে পারে। কতগুলো উপযোগী হতে পারে অথবা উপযোগী নাও হতে পারে। এই বয়ন তন্তুর উৎস প্রকৃতি হতে পারে, প্রকৃতি থেকে হতে পারে, প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিম উপায়ে হতে পারে। প্রাথমিক পর্যায়ে বস্ত্র তৈরির উপকরণ ছিল অনেক আগে। প্রাথমিক পর্যায়ে বস্ত্র তৈরির উপকরণ ছিল কি? সুতি, লিলেন, রেশম ও পশম তন্তু। তাহলে আগে উপকরণ কি ছিল? সুতি, লিলেন, রেশম ও পশম তন্তু। পরবর্তীতে বয়নতন্তুর পরবর্তীতে রেয়ন, লাইলন, বিনিয়ন, সরণ ইত্যাদি নামের অনেক কৃত্রিম তন্তু আবিষ্কৃত হয়েছে। প্রতিটি বয়নতন্তুর বৈশিষ্ট্য সাধারণত ভিন্ন হয়। সাধারণত কি হয়? ভিন্ন হয়। ভিন্ন হয়, তাই নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট বয়নতন্তু ব্যবহার করতে হলে সেই তন্তুটি এর বৈশিষ্ট্য জানা ও শনাক্ত করার প্রয়োজন হয়। বস্ত্র তৈরির উপযোগী তন্তু। বস্ত্র তৈরির উপযোগী তন্তু কি কি আছে? প্রথমে বস্ত্র তৈরি হয় কি থেকে? সুতা থেকে। বস্ত্র তৈরি হয় কি থেকে? সুতা থেকে। তাই সুতাকে বস্ত্রের ক্ষুদ্রতম মৌলিক একক বলে মনে করা হতো। তোমরা যদি খাতাটাকে সামনে একটু নোট করে নাও, তাহলে বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম একক কি? সুতা। সুতাকে বস্ত্রের ক্ষুদ্রতম মৌলিক একক বলে মনে করা হতো। কিন্তু এই ধরনের সুতা আবার কতগুলো আঁশ বা তন্তুর সমন্বয়ে গঠিত। সুতাগুলো আবার কি সমন্বয়ে গঠিত? আঁশ বা তন্তুর সমন্বয়ে গঠিত। তন্তু বলতে এবার তন্তুটা কি আমরা একটু জেনে নিই। তন্তুটা কি? তন্তু বলতে যে কোনো প্রকার আঁশ বোঝালে বস্ত্র শিল্পে তন্তু বলতে বয়নতন্তুকে বোঝানো হয়। তন্তু বলতে কি বোঝানো হয়? বয়নতন্তু। এবার আসো, বয়নতন্তুটা কি? বস্ত্র তৈরির কাজে যে কাঁচামাল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বয়নতন্তু। তোমরা যদি খাতাটাকে সামনে একটু নোট করে নাও, বস্ত্র তৈরির কাজে যে কাঁচামাল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বয়নতন্তু। আবার অন্যভাবে বলা যায়, বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম এককে হচ্ছে কি? বয়নতন্তু। বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম এককে হচ্ছে কি? বয়নতন্তু।
হ্যাঁ ল্যাটিন শব্দ টেক্সো থেকে টেক্সটাইল নামের উৎপত্তি। টেক্সটাইল হ্যাঁ থেকে শুনতে পাচ্ছ? উৎপত্তি, টেক্সো থেকে টেক্সটাইল, শোনা যাচ্ছে কি? টেক্সো থেকে টেক্সটাইল হ্যাঁ শব্দের তাহলে আমি উৎপত্তি। বললাম যে কি রসায়নের সাথে টেক্সো জীববিজ্ঞানের একটা কথাটির সম্পর্ক অর্থ বললাম। হচ্ছে কি কথাটা বুনন কি করা। দেখছো যে কিভাবে উম্মে রিলেটেড সালমা এরা? কি শুনতে পাচ্ছে? জি স্টুডেন্ট মিস। টেক্সো থেকে টেক্সটাইল শব্দের শুনতে উৎপত্তি। পাচ্ছো? টেক্সো কথাটির অর্থ হচ্ছে বুনন করা। তাহলে টেক্সো কথাটার অর্থ কি? বুনন শোনা করা। যাচ্ছে? এই জন্য বস্ত্রের তন্তুকে বয়ন তন্তু বা টেক্সটাইল ফাইবার বলা হয়। বস্ত্রের তন্তুকে কি বলা হয়? বস্ত্রের তন্তুকে কি বলা হয়? টেক্সটাইল হ্যাঁ একটু বলো, তোমাদের সাউন্ডগুলো একটু কম তন্তু। আসছে, একটু ক্লিয়ার করে বলো। মিহি বলো। ওয়াসিম আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ তাহলে রসায়নের সাথে পদার্থের কি সম্পর্ক? তাহলে এই ধরনের বস্ত্রের তন্তুকে বয়নতন্তু বা টেক্সটাইল ফাইবার বলা হয়। তোমরা বলতে না পারলে আমাকে আবার বলতে হবে। তাহলে বলো সাধারণত যে যেসব দুটো গুণ থাকলে কোনো word আঁশ বা আসছে, বলো তন্তুকে আমাকে। বয়নতন্তু হিসেবে গণ্য করা যায়, সেসব বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু আছে মুখ্য বা বারবার প্রধান। রসায়নের সাথে মুখ্য মানে পদার্থের কি? কি সম্পর্ক? প্রধান। আরটা হচ্ছে কিছু রয়েছে গৌণ বা মাধ্যমিক গুণাবলী। Students, তাহলে দুইটা গুণাবলী শুনতে থাকা পাচ্ছ? দরকার, সেটা হচ্ছে কি মুখ্য বা প্রধান, আরটা হচ্ছে গৌণ বা ওয়াসিম, মাধ্যমিক গুণাবলী। মিহি, প্রধান বা তোমরা কি মুখ্য আমাকে শুনতে পাচ্ছ? গুণাবলী হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। এগুলো একটু শিখতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তোমরা কি আমাকে শুনতে তন্তুর পাচ্ছ? অন্তর্নিহিত শক্তি, নমনীয়তা বা সমরূপতা ও আসঞ্জন প্রবণ ইত্যাদি। অন্যদিকে আরেকটা গুণাবলী যেমন গৌণ বা মাধ্যমিক গুণাবলীগুলোর মধ্যে রয়েছে রেসিলিয়েন্সি, উজ্জ্বলতা, স্থিতিস্থাপকতা, বিশোষণ, তাপ পরিবাহিতা এবং সংকোচন ইত্যাদি। এগুলো সম্পর্কে আমরা নিচে আলোচনা করব, কিছু আলোচনা করবো, তোমাদের বইও সুন্দর করে দেওয়া আছে। তাহলে বস্তুর দুটা বৈশিষ্ট্য কি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি তন্তুকে বয়নতন্তু হিসেবে গণ্য করা যায় যেসব বৈশিষ্ট্যগুলো যদি বা মুখ্য উপাদান বা গণ উপাদানগুলো গুণাবলীগুলো থাকলে তাহলে বস্তুকে কি হিসাবে বয়নতন্তু হিসেবে ধারণা করা যায় বা গণ্য করা যায়, সেটা হচ্ছে কি মুখ্য গুণাবলী, আরটা হচ্ছে কি গণ গুণাবলী। তাহলে মুখ্য গুণাবলী কি কি আমরা এতক্ষণ পড়ছি, এগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করি। দৈর্ঘ্য বা প্রস্থের অনুপাত। বয়নতন্তুর ব্যাসের চেয়ে দৈর্ঘ্যের তুলনামূলক বড় হতে হবে। বয়নতন্তুর ব্যাসের চেয়ে দৈর্ঘ্য তুলনামূলকভাবে কি হতে হবে? বড় হতে হবে। অধিকাংশ প্রাকৃতিক তন্তুই এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অধিকাংশ প্রাকৃতিক তন্তুতেই এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সাধারণত তন্তুর তাহলে অধিকাংশ প্রাকৃতিক তন্তুই এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সাধারণত তন্তুর ব্যাস যত সূক্ষ্ম হয় তন্তু কি হয়? নমনীয় আর কি হয়? মসৃণ হয়। আরটা আছে তন্তুর অন্তর্নিহিত শক্তি। বয়নতন্তুর পর্যাপ্ত শক্তি থাকতে হবে। কেমন? ন্যূনতম শক্তি না থাকলে তন্তুকে সুতা হিসাবে বা বস্ত্র হিসাবে পরিণত করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে তন্তু কতটুকু জি মিস। টান সহ্য করতে পারে তা দিয়ে তন্তুর শক্তি প্রকাশ করা যায়। শক্তি কতটুকু আছে, কতটুকু শক্তি আছে তা প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? তন্তু কতটুকু টান সহ্য করতে পারে, কতটুকু সহ্য করতে পারে তার উপর নির্ভর করে তন্তুর শক্তি প্রকাশ করা হয়। আরটা আছে নমনীয়তা। নমনীয়তা কি? ফ্লেক্সিবিলিটি। বয়নতন্তুর তৃতীয় মুখ্য গুণাবলী হচ্ছে নমনীয়তা। যেহেতু সুতা বা বস্ত্র বাস করতে হয়, সুতা বা বস্ত্র কি করতে হয়? বাস করতে হয়। তাই বস্ত্রে ব্যবহৃত তন্তুকে কি করতে হয়? অবশ্যই নমনীয় হতে হবে। সুতাকেও আমরা কি বাস করে রাখি না, আবার বস্ত্রকে কি করি? ভাঁজ করে রাখি। তাহলে এই বস্ত্র ব্যবহৃত তন্তুকে অবশ্যই নমনীয় হতে হবে। নমনীয়তার জন্য বয়নতন্তু দিয়ে সুতা পাকানো যায়। আর এটা আছে আসঞ্জন প্রবণ। আসঞ্জন প্রবণ এটা কি? এই বৈশিষ্ট্যের কারণে ছোট ছোট আঁশগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকে। এই বৈশিষ্ট্যের কারণে কি? আসঞ্জন প্রবণ বৈশিষ্ট্যের কারণে ছোট ছোট আঁশগুলো একে অপরের সাথে কি হয় থাকে? জড়িয়ে থাকে, যার ফলে তন্তু থেকে উৎপাদিত সুতা
বস্ত্রশিল্পে ব্যবহৃত হয়, যার ফলে তন্তু থেকে উৎপাদিত সুতা বস্ত্রশিল্পে কি হয় ব্যবহৃত হয়। এবার আসো আরেকটা গুণাবলী, গৌণ গুণাবলী, এটা হচ্ছে বা মাধ্যমিক গুণাবলী। এটাতে কি কি আছে? বৈশিষ্ট্য, রেসিলিয়েন্সি, উজ্জ্বলতা, বিশেষণ, স্থিতিস্থাপকতা, সমরূপতা, তাপ পরিবাহিতা। রেসিলিয়েন্সিটা কি একটু জেনে নিই। তন্তুকে ভাঁজ করা বা মুচড়ানো বা কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে কি বলা হয়? রেসিলিয়েন্সি। তন্তুকে ভাঁজ করা, মুচড়ানো বা কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে কি বলা হয়? রেসিলিয়েন্সি। বস্ত্রের কুঞ্চন প্রতিরোধ এর জন্য তন্তুর এই গুণটি থাকা উচিত। যেসব বস্ত্রের স্থিতিস্থাপকতা ভালো তাদের রেসিলিয়েন্সিও কি হয়? ভালো হয়। কারণ কি? তন্তুকে আমরা ভাঁজ করতে পারি, মুচড়ানো বা কুঁচকানো পরে ওইটা কি আবার ফিরে আসে, নিজের অবস্থায় ফিরে আসে বা নিজের আসার ক্ষমতাকে কি বলা হয়? রেসিলিয়েন্সি। যেসব বস্ত্রের স্থিতিস্থাপকতা ভালো তাদের রেসিলিয়েন্সিও ভালো হয়। তাহলে এখানে একটা সংজ্ঞা পেয়েছি, কি সংজ্ঞা? সেটা হচ্ছে কি রেসিলিয়েন্সি কাকে বলে। যদি আসে সংজ্ঞায় জ্ঞানমূলক প্রশ্নে রেসিলিয়েন্সি কি, তাহলে আমরা লিখতে পারবো। কিভাবে লিখবো? তন্তুকে ভাঁজ করা, মুচড়ানো বা কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে কি বলা হয়? রেসিলিয়েন্সি। রেসিলিয়েন্সি। হ্যাঁ, এবার আসো উজ্জ্বলতা, লাস্টার। একটি তন্তুর নিজস্ব চাকচিক্য, মসৃণ ও দীপ্তিময় ভাবই তার কি? উজ্জ্বলতা বা উজ্জ্বল্য। তন্তুর নিজস্ব চাকচিক্য, আরটা হচ্ছে মসৃণ, আরটা হচ্ছে দীপ্তিময় ভাবই তার উজ্জ্বল্য। উজ্জ্বলতা বয়নতন্তুর একটি প্রয়োজনীয় গুণ। উজ্জ্বলতা কি? বয়নতন্তুর একটি প্রয়োজনীয় গুণ। রেশম তন্তুর স্বাভাবিক চাকচিক্যের কারণে একে তন্তুর রানী হিসেবে গণ্য করা হয়। তাহলে তন্তুর রানী কি? রেশম তন্তুকে কি বলা হয়? রেশম তন্তু। রেশম তন্তুর তন্তুর রানী। রানী। হ্যাঁ, রেশম তন্তুর স্বাভাবিক চাকচিক্যের কারণে একে তন্তু। তাহলে রেশম তন্তুর কি আছে? নিজস্ব একটা চাকচিক্য আছে, ওই চাকচিক্যের কারণে একে তন্তুর রানী হিসেবে গণ্য করা হয়। আজকাল বিভিন্ন ধরনের তন্তুতে সমাপ্তিকরণ প্রক্রিয়ার মাধ্যমে চাকচিক্য সৃষ্টি করা হয়। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। আজকাল বিভিন্ন ধরনের তন্তুতে সমাপ্তিকরণ প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে চাকচিক্য সৃষ্টি করা হয়। এবার আসো বিশেষণ। অ্যাবসর্বেন্সি, যেসব তন্তুর আর্দ্রতা শোষণ ক্ষমতা ভালো, আর্দ্রতা শোষণ ক্ষমতা ভালো, তাতে সহজে রং ও ফিনিশ প্রয়োগ করা যায়। তাহলে যেসব তন্তুর আর্দ্রতা মানে শোষণ করার ক্ষমতাও থাকতে ভালো, ক্ষমতা বেশি, তাতে সহজে কি রং করা যায়, আবার ফিনিশ করা যায়। এইসব তন্তুর বস্ত্র সহজে ধোয়া যায়। এইসব তন্তু দিয়ে যে সকল বস্ত্র তৈরি করা হয় সেগুলো কি সহজে ধোয়া যায় আর পরিধানের জন্য কি সুবিধাজনক। যেসব বস্ত্রের বিশেষণ ক্ষমতা কম তাদের তাড়াতাড়ি ধুয়ে শুকিয়ে নেওয়া যায়। বিশেষণ ক্ষমতা কম তাদের কি করা যায়? ধুয়ে শুকিয়ে নেওয়া যায়। আবার আসো স্থিতিস্থাপকতা, ইলাস্ট্রিসিটি। ইলাস্ট্রিসিটিটা কি? বয়নতন্তুকে স্থিতিস্থাপক হতে হয়, অর্থাৎ তন্তু টানলে প্রসারিত হবে, আবার টান সরিয়ে নিলে আগের অবস্থায় সে কি ফিরে আসবে। বয়নতন্তুকে স্থিতিস্থাপক হতে হয়, বয়নতন্তুকে কি হতে হয়? স্থিতিস্থাপক হতে হয়, এবং তন্তু টানলে প্রসারিত হবে। তন্তু যদি আমরা টানি তাহলে কি হবে? প্রসারিত হবে। টান সরিয়ে নিলে আগের অবস্থায় সে কি আসবে? ফিরে আসবে। এবার আসো ইউনিফর্মিটি, এটা কি? সমরূপতা। সমরূপতা কি? সুতা তৈরিতে একই দৈর্ঘ্য বা প্রস্থের নমনীয় পাক বা মোচড় দেওয়ার ক্ষমতা সম্পন্ন তন্তু বেশ কি হয়? গুরুত্বপূর্ণ। কৃত্রিম তন্তুর মতো সমরূপ প্রাকৃতিক তন্তু পাওয়া সহজ হয়, তবে এই বৈশিষ্ট্যের ফলে তৈরি সুতার মান কি হয়? ভালো হয়, আবার সুতা সমান ও মসৃণ হয়। তাহলে সমরূপতা বৈশিষ্ট্যের ফলে সুতার মান কি হয়? ভালো হয়, আবার সুতার মান কি? সমানও হয়, আবার মসৃণও হয়। তাপ পরিবাহিতা, হিট কন্ডাক্টিভিটি। তাপ পরিবাহক হিসাবে ফ্লাক্স তন্তুর স্থান সবার উপরে। তাপ
পরিবাহী মানে কি তাপ, যে সকল পরিবাহকটা কি তাপ পরিবহন করে তাকে কি বলা হয় তাপ পরিবাহক হিসাবে ফ্লাক্স তন্তুর স্থান সবার কি উপরে। ফ্লাক্স এটা একটা তন্তুর নাম, এই তন্তুর স্থান কি সবার উপরে। তুলাও ভালো তাপ পরিবাহক হিসাবে হওয়ায় গরমকালে ব্যাপক হারে ব্যবহৃত হয়। তুলাও কি ভালো পরিবাহক, যেটা গরমকালে ব্যাপক হারে ব্যবহার করা হয়। প্রোটিন তন্তু তাপ পরিবাহী। তাপ পরিবাহী কি প্রোটিন তন্তু, এটা এমসিকিউতেও আসতে পারে, জ্ঞানমূলকও আসতে পারে। কোনটি বেশি তাপ পরিবাহী, তাহলে লিখতে পারবা কঠিন তন্তু। কঠিন তন্তু তাপ পরিবাহী হিসাবে কাজ করে। এবার আসো, তাই সিল্ক ও উল শীতকালীন পোশাকের জন্য উপযোগী। তাহলে শীতকালে কি পরা হয় বেশিরভাগ সিল্ক বা উল জাতীয় পোশাক, যা শীতকালের জন্য খুবই উপযোগী। তাহলে আমরা এতক্ষণ কি পড়ছি, দুইটা জিনিস পড়ছি। একটা হচ্ছে কি বয়নতন্তু কি, প্রথমে আমরা বয়নতন্তুটা কি শিখছি, এরপর বস্ত্র তৈরির উপযোগী তন্তু, তন্তুটা কি, তন্তুটা কি শিখলাম। বয়নতন্তু কাকে বলে সেটা শিখলাম। এরপর কি তন্তু কাকে বলে, টেক্সটাইল কি, টেক্সটাইল কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, টেক্সটাইল শব্দের অর্থ কি, আর হচ্ছে টেক্সটাইল ফাইবার কি, বয়নতন্তু কি। লিখতে পারবো তো আমরা? জি মিস। এগুলো কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন প্রথম প্যারাতে আছে, তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে সংখ্যাটা। তাহলে আমরা কি কি লিখতে পারবো, আজকে কি কি লিখতে পারবো, বয়নতন্তু কি, টেক্সো কি, টেক্সটাইল থেকে উৎপন্ন হয়, কোন শব্দ থেকে, টেক্সো শব্দের অর্থ কি, এরপর টেক্সটাইল ফাইবার কি, টেক্সটাইল ফাইবার বা বয়নতন্তু কি। তাহলে আরেকটা জিনিস জানলাম, সেটা কি, যেসব গুণ থাকলে বা কোনো আঁশ বা তন্তুকে বয়নতন্তু হিসাবে গণ্য করা যায়, সেটা হচ্ছে দুইটা গুণাবলী। একটা হচ্ছে মুখ্য, আরটা হচ্ছে গণ গুণাবলী। তাহলে দুইটা গুণাবলীর কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু ভালো করে শিখতে হবে এবং লিখতে হবে। লিখলে তোমাদের কি শেখাটা হয়ে যাবে, যেগুলো শব্দ শেখা হয়ে যাবে, বানানো ভালো করে লিখতে পারবে। দৈর্ঘ্য মুখ্য গুণাবলীর মধ্যে কি কি গুণাবলী পেয়েছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তন্তু অন্তর্নিহিত শক্তি, আরটা হচ্ছে কি নমনীয়তা, আরটা হচ্ছে আসঞ্জন প্রমাণ। চারটা পেয়েছি আমরা। এরপর গণ গুণাবলীর মধ্যে আমরা কয়টা পেয়েছি, বৈশিষ্ট্য 6টা পেয়েছি। 6টা কি কি, এটা হচ্ছে রেসিলিয়েন্সি, উজ্জ্বলতা, আরটা হচ্ছে বিশ্বসন, স্থিতিস্থাপকতা, সমরূপতা, আরটা কি তাপ পরিবাহিতা। এই 6টা পয়েন্ট অবশ্যই ভালো করে দেখবে এবং শিখবে। এবার আসো পার্ট 2 তে আসো। পার্ট 2 কি, তন্তু শ্রেণীবিভাগ। তন্তুর কি শ্রেণীবিভাগ, তন্তুকে কয় ভাগে ভাগ করা হয়। তন্তু শ্রেণীবিভাগটি কি আমরা একটু জেনে নিই। বহু বছর আগে বয়নতন্তু শ্রেণীবিভাগ বিভিন্নভাবে হয়ে আসছে বা হয়ে এসেছে। বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে শ্রেণীবিন্যাস ধরনও বদল হয়েছে। প্রথম দিকে শ্রেণীবিভাগ ছিল বেশ সহজ সরল, যেমন প্রাণীজ, উদ্ভিজ, খনিজ ইত্যাদি। তাহলে কি কি, প্রাণীজ, উদ্ভিজ, আরটা হচ্ছে খনিজ ইত্যাদি। কৃত্রিম তন্তু আবিষ্কারের ফলে আগের শ্রেণীবিভাগ অপ্রচলিত হয়ে পড়েছে। কৃত্রিম তন্তু আবিষ্কারের ফলে আগের শ্রেণীবিভাগ কি হয়েছে, অপ্রচলিত হয়ে পড়েছে। পরবর্তীতে একই গুণসম্পন্ন তন্তুদের এক দলে ফেলে শ্রেণীবিভাগ করার প্রবণতা দেখা দেয়। এর ফলে জনগণ একই শ্রেণীভুক্ত তন্তুগুলোর গুণাগুণ, যত্ন ও ব্যবহার বিধি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে সক্ষম হয়। এবার আসো তন্তুর শ্রেণীবিভাগ। উৎস হিসেবে বা উৎস অনুযায়ী বয়নতন্তুকে কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে। একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু, আরটা হচ্ছে কি কৃত্রিম তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তু, আরটা হচ্ছে কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু কি, ন্যাচারাল ফাইবার। প্রাকৃতিক তন্তুর মধ্যেও শ্রেণীভেদ রয়েছে। প্রাকৃতিক তন্তু আবার বিভিন্ন প্রকার হতে পারে, যেমন উদ্ভিজ্জ তন্তু, ভেজিটেবল ফাইবার। এটা কি উদ্ভিজ্জ তন্তু, উদ্ভিজ্জ জগৎ থেকে পাওয়া যায়। উদ্ভিজ্জ তন্তু থেকে পাওয়া যায়, উদ্ভিজ্জ জগৎ থেকে পাওয়া যায়।
যা সেলুলোজ দিয়ে গঠিত। যা কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। এদের সেলুলোজ ভিত্তিক হওয়ায় এদের সেলুলোজিক তন্তু বলা হয়। তাহলে উদ্ভিজ্জ তন্তুকে আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি সেলুলোজিক তন্তু। এরা সেলুলোজ ভিত্তিক হওয়ায় এদের সেলুলোজিক তন্তু বলা হয়। এরা বিভিন্ন ধরনের হতে পারে। কি হতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে। বীজতন্তু, সিড হেয়ার। এটা কি? বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাকে কি বলা হয়? বীজতন্তু। বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাদেরকে কি বলা হয়? বীজতন্তু বলে। যেমন তুলা, ক্যাপক ইত্যাদি। উদাহরণগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাদেরকে কি বলা হয়? বীজতন্তু। আরটা আসে উদ্ভিজ বাকল বা বৃক্ষ কোষতন্তু। উদ্ভিজ বাকল বা বৃক্ষ কোষতন্তু, বাস্ট ফাইবার। গাছের কাণ্ড থেকে এই তন্তু পাওয়া যায়। গাছের কাণ্ড থেকে কি পাওয়া যায়? এই তন্তু পাওয়া যায়। যেমন কি কি আছে? পাট, ফ্লাক্স, রেমি, শন ইত্যাদি। পাট, ফ্লাক্স, রেমি, শন ইত্যাদি। পল্লব তন্তু, এটা কি? লিফ ফাইবারস। এদের ভাস্কুলার ফাইবারও বলা হয়। পল্লব তন্তুকে আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি ভাস্কুলার ফাইবার। গাছের পাতা, মূল বা ডাঁটায় পাওয়া যায়। গাছের পাতা, মূল বা ডাঁটায় পাওয়া যায়। যেমন পিনা, সিসাল ইত্যাদি। এদের ভাস্কুলার ফাইবারও বলে। যেমন গাছের পাতা, মূল বা ডাঁটায় পাওয়া যায়। পল্লব তন্তুটা কোথায় পাওয়া যায়? গাছের পাতায়, মূল বা ডাঁটায় পাওয়া যায়। যেমন পিনা, সিসাল ইত্যাদি। এগুলো উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। বাদামের কলস তন্তু, এটা কি? যেমন নারকেলের ছোকরা থেকে প্রাপ্ত তন্তু। নারকেলের ছোলা থেকে প্রাপ্ত যে তন্তু পাওয়া যায় সেটা হচ্ছে কি বাদামের কলস তন্তু। প্রাণীজ তন্তু, এটা কি? প্রাণীজ তন্তুটা কি? প্রাণীজ তন্তু প্রাণী বা পোকামাকড় থেকে পাওয়া যায়। প্রাণীজ তন্তু থেকে পাওয়া যায়, প্রাণী বা পোকামাকড় থেকে পাওয়া যায়। এদের মূল উপাদান প্রোটিন, তাই এদের প্রোটিন তন্তু বলে গণ্য করা যায়। এদের মূল উপাদান কি? প্রোটিন, তাই এদের প্রোটিন তন্তু বলে গণ্য করা যায়। এবার প্রাণীজ তন্তু দুই ধরনের হতে পারে। প্রাণীজ লোমতন্তু, এটা হচ্ছে প্রাণীজ নিঃসরণ তন্তু। অ্যানিম্যাল হেয়ার ফাইবারস, প্রাণীজ লোমতন্তু। বিভিন্ন প্রজাতির ভেড়া বা ভেড়া জাতীয় পশু যেমন আলপাকা, মোহেয়ার, অ্যাঙ্গোরা ইত্যাদি লোমকে পশমতন্তু হিসাবে ব্যবহার করা হয়। তাহলে কি কি আছে? প্রাণীজ লোমতন্তু, অ্যানিম্যাল হেয়ার ফাইবারস, এটা কি কি আছে? বিভিন্ন প্রজাতির ভেড়া জাতীয় পশু যেমন আলপাকা, মোহেয়ার, অ্যাঙ্গোরা ইত্যাদি লোমকে পশমতন্তু হিসেবে ব্যবহার করা হয়। প্রাণীজ নিঃসরণ তন্তু, এটা কি? অ্যানিম্যাল ফাইবারস, রেশম বা গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ সিল্ক তন্তু হিসেবে ব্যবহৃত হয়। রেশম বা গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ সিল্ক তন্তু হিসেবে ব্যবহৃত হয়। প্রাণীজ নিঃসরণ তন্তুটা কি? রেশম বা গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ থেকে সিল্ক তন্তু ব্যবহৃত হয়। এবার আসো খনিজ তন্তু। খনিজ তন্তুটা কি? মাটির নিচে বিভিন্ন ধরনের কঠিন শিলার স্তরে স্তরে এক প্রকার আঁশ জমা হয়। মাটির নিচে বিভিন্ন ধরনের কঠিন শিলার স্তরে স্তরে এক প্রকার কি হয়? আঁশ জমা হয়, যা অ্যাসবেস্টস নামক তন্তু বয়নতন্তু হিসেবে স্বীকৃত। তাহলে এটা কি কোথেকে পাওয়া যায়? খনিজ তন্তু, মিনারেল ফাইবারস। এটি মাটির নিচে বিভিন্ন ধরনের কঠিন শিলার স্তরে স্তরে এক প্রকার আঁশ জমা হয়, যা অ্যাসবেস্টস নামক বয়নতন্তু হিসেবে স্বীকৃত। এরা আয়রন এবং এরূপ অন্যান্য ধাতু যেমন কি আছে? সোডিয়াম, অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের জটিল সিলিকেট হয়। তাহলে কি কি? এরা আয়রন এবং এরূপ অন্যান্য ধাতু যেমন সোডিয়াম,
অ্যালুমিনিয়াম মেহে বা ম্যাগনেসিয়ামের জটিল সিলিকেট হয়। এরূপ তাহলে তন্তু এখানে দুষ্ট অ্যাসিড, করছে অতিরিক্ত মরিচিকা পরিমাণে ও আগুন তেমনই প্রতিরোধক্ষম। তাহলে কি কি খনিজ তন্তুটা কি কি প্রতিরোধক্ষম? অ্যাসিড, মরিচিকা ও আগুন প্রতিরোধক্ষম। প্রাকৃতিক রাবার, ন্যাচারাল রাবার। প্রাকৃতিক রাবারকে বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে বিভিন্ন প্রকার তন্তু বা সুতা তৈরি করা হয়। ন্যাচারাল রাবার, প্রাকৃতিক রাবারকে বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে প্রাকৃতিক রাবারকে কি করে বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে বিভিন্ন প্রকার তন্তু বা সুতা তৈরি করা হয়। বিভিন্ন প্রকার কি তৈরি করা হয়? সুতা বা তন্তু তৈরি করা হয়। তোমাদের বইয়ে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে প্রাকৃতিক তন্তুর শ্রেণী বিভাগ। এই চার্টটা ভালো করে দেখবে এবং লিখবে, শিখবেও, খাতায় লিখবে। এটা SW থাকবে প্রাকৃতিক তন্তু শ্রেণী বিভাগ, চারটা SW থাকবে। এটাকে প্রাকৃতিক তন্তু প্রথমে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি কি? উদ্ভিজ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু আর রাবার তন্তু। তাহলে 4টা ভাগের নাম জানলাম আমরা। এবার উদ্ভিজ তন্তু কয় ধরনের? 4 ধরনের। কি কি? বীজতন্তু, বৃক্ষকোষ তন্তু, পল্লব তন্তু আর বাদামের খোলস তন্তু। এবার আসো একটু উদাহরণগুলো জেনে নিই। বীজতন্তুর উদাহরণ হচ্ছে তুলা আর পেপক। তুলা আর পেপক। বৃক্ষকোষ তন্তুর উদাহরণ হচ্ছে ফ্লাক্স, পাট, হেম্প আর রেমি। ফ্লাক্স, পাট, হেম্প, রেমি। পল্লব তন্তু সিসাল, ম্যানিলা, বাদামের খোলস তন্তু, নারকেলের চোপড়া। নারকেলের চোপড়া হচ্ছে বাদামের খোলস তন্তু। এবার আসো প্রাণীজ তন্তু। প্রাণীজ তন্তু 2 ধরনের। এটা হচ্ছে প্রাণীজ নিঃসরণ, প্রাণীজ লোম। প্রাণীজ তন্তু হচ্ছে কি 2 ধরনের। এটা হচ্ছে প্রাণীজ নিঃসরণ, এটা হচ্ছে প্রাণীজ লোম। প্রাণীজ নিঃসরণ উদাহরণ হচ্ছে রেশম। প্রাণীজ লোমের উদাহরণ হচ্ছে কি? উল। খনিজ তন্তুর একটা উদাহরণ হচ্ছে কি? বেস। রাবার তন্তুর উদাহরণ হলো কি? প্রাকৃতিক রাবার। রাবার তন্তুর উদাহরণ হলো কি? প্রাকৃতিক রাবার। এই চারটা আমরা সুন্দরভাবে কি করব? শিখে ফেলবো। আর কি করবে? লিখবো। লিখলেও তোমাদের কি মনে থাকবে বেশি। এরপর আসো 2 নাম্বার কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুটা কি? ম্যান মেড ফাইবার। কৃত্রিম তন্তু ম্যান মেড ফাইবার। যেসব তন্তু প্রাকৃতিকভাবে জন্মায়নি, মানুষ বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদি সংমিশ্রণ ঘটিয়ে উদ্ভাবন ঘটিয়েছে, তাকে কি বলা হয়? কৃত্রিম তন্তু। তাহলে এখানে একটা সংজ্ঞা পেলাম, সেটা হচ্ছে কি? কৃত্রিম তন্তু কাকে বলে বা কি? লিখতে পারবো তো? যেসব তন্তু প্রাকৃতিকভাবে জন্মায়নি, মানুষ বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদি সংমিশ্রণ ঘটিয়ে উদ্ভাবন ঘটিয়েছে, তাদেরকে কি বলা হয়? কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুগুলো বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার ধাপে ধাপে কারখানায় তৈরি করা হয়। তাহলে কৃত্রিম তন্তু কোথায় তৈরি করা হয়? কারখানায় তৈরি করা হয়। কৃত্রিম তন্তুগুলো বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় ধাপে ধাপে কারখানায় তৈরি করা হয়। এসব তন্তুর কাঁচামাল প্রাকৃতিক বা রাসায়নিক হতে পারে। তাহলে কৃত্রিম তন্তুর কাঁচামাল কি হতে পারে? প্রাকৃতিক বা রাসায়নিক হতে পারে। এইসব তন্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়। এইসব তন্তুর দৈর্ঘ্য বা প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়। তাই এদের খাটো বা লম্বা হিসেবে উপস্থাপন করা যায়। তাহলে এদের দৈর্ঘ্য প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু এদেরকে খাটো বা লম্বা হিসেবে উপস্থাপন করা যায়। উৎস ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কৃত্রিম তন্তুগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে ভাগ করা হয়। কৃত্রিম তন্তুগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা একটু জেনে নিই কি কি ভাগে ভাগ করা হয়। 6 ভাগে ভাগ করা হয় কৃত্রিম তন্তুগুলোকে কি অনুযায়ী? ঔষধ ও গঠনে রাসায়নিক গঠনে ভিত্তি করে। ঔষধ ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কৃত্রিম তন্তুকে 6 ভাগে ভাগ করা হয়। সেলুলোজিক তন্তু, আরটা হচ্ছে পরিবর্তিত সেলুলোজিক তন্তু, সংশ্লেষিত তন্তু, আরটা হচ্ছে প্রোটিন তন্তু, খনিজ তন্তু, ধাতব তন্তু, অন্যান্য কৃত্রিম তন্তু।
এইসব তন্তুগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই ছয়টা তন্তু উৎস ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কৃত্রিম তন্তুগুলোকে 6 ভাগে ভাগ করা হয়। তাহলে কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। কি অনুযায়ী? উৎস ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে। সেলুলোজিক তন্তুটা কি একটু জেনে নিই। ছোট তুলার আঁশ, বাঁশের বা কাঠের গুঁড়া ইত্যাদি প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম সেলুলোজিক তন্তু উৎপাদন করা যায়। যেমন কিউপামোনিয়াম রেয়ন, বিস্কোস রেয়ন ইত্যাদি। সেলুলোজিক তন্তুর উদাহরণ হচ্ছে কি? দুইটা, একটা হচ্ছে কিউপামোনিয়াম রেয়ন, বিস্কোস রেয়ন। সেলুলোজিক তন্তু এটা কি? এটা একটু জেনে নিই। ছোট তুলার আঁশ, বাঁশের বা কাঠের গুঁড়া ইত্যাদি থেকে প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম সেলুলোজ তন্তু তৈরি করা যায় বা উৎপাদন করা যায়। যেমন কিউপামোনিয়াম রেয়ন, বিস্কোস রেয়ন, দুইটা উদাহরণ। আরটা হচ্ছে পরিবর্তিত সেলুলোজিক তন্তু। পরিবর্তিত সেলুলোজিক তন্তু প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক উৎপাদনের সংমিশ্রণ ঘটিয়ে সেলুলোজের গঠন পরিবর্তন করে এই ধরনের তন্তু উৎপাদন করা যায়। তাহলে পরিবর্তিত সেলুলোজিক তন্তু কিভাবে উৎপন্ন করা যায়? প্রাকৃতিক সেলুলোজিক ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে সেলুলোজের গঠন পরিবর্তন করে এই ধরনের তন্তু উৎপাদন করা যায়। অর্থাৎ এক্ষেত্রে সেলুলোজ কি হয় না? বিশুদ্ধ অবস্থায় থাকে না। যেমন এসিটেট, ট্রাই এসিটেট, দুইটা উদাহরণ আছে। এসিটেট আরটা হচ্ছে কি? ট্রাই এসিটেট। এই দুইটা উদাহরণ অবশ্যই মুখস্থ করবে। তাহলে আজকে আমরা কি কি শিখছি? বয়নতন্তু কি, কাকে বলে, তন্তু কাকে বলে, এরপর হচ্ছে কি টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল কোন শব্দ থেকে উৎপত্তি, টেক্সট শব্দের অর্থ কি, এরপর দুইটা বৈশিষ্ট্যের কারণে দুইটা বৈশিষ্ট্য বা গুণ থাকলে কোনো আঁশ বা তন্তুকে বয়নতন্তু হিসাবে গণ্য করা যায়। এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে কি? মুখ্য গুণাবলী, আরটা হচ্ছে কি? গণ গুণাবলী। এই মুখ্য গুণাবলীর 4টা পয়েন্ট আছে। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তন্তু অন্তর্নিহিত শক্তি, আরটা হচ্ছে কি? নমনীয়তা, আসঞ্জন প্রবণ। আর গণ গুণাবলীর 6টা পয়েন্ট আছে। এগুলো একটু শিখবে ভালো করে, এরপর লিখবে। তন্তু শ্রেণীবিভাগ করছি আমরা আজকে, প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু বিভিন্ন ধরনের হতে পারে, উদ্ভিজ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু ইত্যাদি। এরপর আমরা 4টা দেখছি এবং 4টা ভালো করে বাসায় কি করবে? খাতায় লিখবে, ভালো করে শিখবেও। কৃত্রিম তন্তুর আজকে 2টা আলোচনা করছি। একটা হচ্ছে সেলুলোজিক তন্তু আর একটা হচ্ছে পরিবর্তিত সেলুলোজিক তন্তু। এই 2টা উদাহরণ সহ ভালো করে শিখে ফেলবে। তোমাদের SW থাকবে পার্ট 1 এবং পার্ট 2 সেলুলোজিক তন্তু এবং পরিবর্তিত সেলুলোজিক তন্তু পর্যন্ত। তোমরা পার্ট 1-এর মুখ্য গুণাবলীর 4টা পয়েন্ট, গণ গুণাবলীর 6টা পয়েন্ট, এগুলো একটু শিখবে। আর হচ্ছে প্রাকৃতিক তন্তু শ্রেণীবিভাগ 4টা একটু বাসায় করবে, খাতায় লিখবে, এটা লিখবে এবং শিখবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। Students